সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা দ্বিতীয় অনলাইন ক্লাসে কেমিস্ট্রি ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। আমরা অলরেডি এই কোয়ান্টাম সংখ্যা ব্যাপারটাকে একটু স্কিপ করে গিয়েছি, আর এটা স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে। হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা চার প্রকার। এখন কোয়ান্টাম সংখ্যা কেন লাগে একটু বলি। এটা নিউক্লিয়াস, এটা একটা প্রথম অরবিট, এটা একটা দ্বিতীয় অরবিট। দেখো, এই অরবিট বা শক্তি স্তরগুলোর আকার এবং আকৃতি কেমন হবে, এটা গোলাকার না মানে উপবৃত্তাকার কিরকম হবে সেটা বোঝার জন্য, এবং ত্রিমাত্রিক যে বিন্যাস, এর যে 3D স্ট্রাকচার কেমন হবে, ইলেকট্রনের কক্ষপথের স্পিন, ইলেকট্রনগুলো কিভাবে ঘোরে। তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে একই কক্ষপথে যদি এরকম দুটো ইলেকট্রন থাকে, এইটা যদি এই দিকে ঘোরে, এটা কিন্তু ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ এই দিকে ঘোরে। একটা ইলেকট্রন যেদিকে ঘোরে আর একটা ইলেকট্রন ঠিক তার অপোজিট দিকে ঘোরে। এই জন্য দুইটা ইলেকট্রন পাশাপাশি থাকলে একটাকে আমরা আপার স্পিন আর একটাকে আমরা লোয়ার স্পিন বলি। তো এই যে ও কিভাবে ঘুরতেছে, এই যাবতীয় ব্যাপারগুলো যে সংখ্যা থেকে আমরা জানতে পারি, সেটাই হলো তোমার কোয়ান্টাম সংখ্যা। এই সংখ্যা তোমাদের আসার সম্ভাবনা প্রায় নাই। তারপরে তুমি চাইলে শিখতে পারো কিভাবে আকার আকৃতি, 3D বিন্যাস আর ইলেকট্রনের স্পিন এবং আবর্তন গতি সম্পর্কে যে সংখ্যা থেকে ধারণা পাওয়া যায় তাকেই বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এখন কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা n, যেটা থেকে তুমি অরবিট সম্পর্কে ধারণা পাবা। একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা l। একটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটা m ম্যাগনেটিক। আর একটা স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা s। এই n দ্বারা, n অলরেডি তুমি জানো n কি। n অলরেডি তুমি জানো যে আমাদের নিউক্লিয়াস প্লাস চার্জ। তাহলে এই প্রথম শেলে n এর মান 1, এই দ্বিতীয় শেলে n এর মান 2। তাহলে n দ্বারা আসলে আমরা এই অরবিট গুলোকে নাম্বারিং করতে পারি। আমরা জানি অরবিট গুলো হলো k, l, m, n, o, p, q। তো এখানে n এর মান 1, এখানে n এর মান 2, এখানে n এর মান 3, এখানে n এর মান 4। এখন এল ব্যাপারটা কি, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যাপারটা কি? আর তোমরা ভিডিও পজ করে করে তারপর লিখে নিবে আগে সহকারী। তোমার এই লেভেলে তুমি প্রধান কোয়ান্টাম সংখ্যা জানবা, প্রধান কোয়ান্টাম সংখ্যা which is n। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে প্রথম যে অরবিটটা আছে বা শক্তি স্তর আছে, সেটা n এর মান 1। তার মানে n এর মান দ্বারা আমরা কি বুঝি? যেমন n এর মান 2 মানে বুঝতে হবে এটা দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় শক্তি স্তর। এবার 2 নম্বর আসো, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তোমরা এখান থেকে নামগুলো দেখে নিবে। এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা হলো এল। তবে এই এল এর মান কত হবে? এল এর মান হলো 0 থেকে n-1 পর্যন্ত। এই একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে s অরবিটালের জন্য l এর মান 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3। এই ব্যাপারগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে চলো দেখি আমরা n থেকে l হিসাব করা যায় কিনা। n থেকে l হিসাব। n এর মান তো 0 হয় না, n এর মান 1 হলে চলো দেখি আমাদের l এর মান কত হবে। দেখো 0 থেকে n-1, তার মানে 0 থেকে n এর মান বলেছি 1, সো 1 - 1। এই যে এই সূত্রটা আমরা লিখেছি 0 থেকে n-1 পর্যন্ত।
এখন তুমি দেখো n-1 কত 0, তাহলে 0 থেকে 0 পর্যন্ত, আর 0 থেকে 0-র মধ্যে সংখ্যা কয়টা আছে? একটাই তো, শূন্য। আর শূন্য হলে সেটা কোন অরবিটাল হয়ে যাবে? সেটা s অরবিটাল হয়ে যাবে। চলো আমরা আরেকটু আগাই। n এর মান 2 হলে l এর মান হবে 0 থেকে 2-1 পর্যন্ত। তুমি একটু সংখ্যা রেখার দিকে দেখো। আমরা যদি সংখ্যা রেখা দেখি তাহলে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এরকম। 0 থেকে 1 এর মধ্যে কয়টা সংখ্যা আছে দেখো? স্যার দুইটা, 0 আর 1, পূর্ণ সংখ্যা। তাহলে দেখো 0 থেকে 2-1 মানে কি? এখানে 1। 0 থেকে 1 পর্যন্ত আমার দুইটা সংখ্যা আছে, একটা 0 আর একটা আছে আমার 1। আর আমি জানি যে 0 হলে সেটা আমার s অরবিটাল, আর 1 হলে সেটা আমার p অরবিটাল। তার মানে n এর মান 2 হলে সেখানে s এবং p অরবিটাল হবে। এবং এক্স্যাক্টলি তুমি যদি এখানে খেয়াল করো, আমরা কিন্তু জানি যে 1s হয়, এরপরে 2s, 2p হয়, 2d হয় না, এরপরে আবার 3s, 3p আর 3d হয়। তার মানে প্রথমটাতে শুধু 1s অবস্থিত, পরেরটাতে তোমার 2s আবার 2p অবস্থিত। আর একই জিনিস আমরা এখান থেকেও পাচ্ছি যে n এর মান যদি 2 হয় তাহলে আমরা s এবং p অরবিটাল পাচ্ছি। এবার তোমরা করে ফেলো তো, n এর মান 3 হলে কি হবে? l হবে 0 থেকে 3-1 পর্যন্ত। আচ্ছা, আমি 3-1 না বলে আমি কি বলতে পারি যে 2 পর্যন্ত। তাহলে তুমি দেখো 0, 1, 2, তিনটা সংখ্যা, তাহলে 0, 1, 2। এবার আসো, 0 এর জন্য s অরবিটাল, 1 এর জন্য p অরবিটাল, আর 2 এর জন্য d অরবিটাল। তাহলে n এর মান 4 এর জন্য এটা তোমরা বাড়ির কাজ করবে এবং দেখাবে এখানে 4টা অরবিটালে সম্ভব। তার মানে এখানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে n এর মান থেকে কিভাবে আমরা l এর মান হিসাব করতে পারি। আচ্ছা, এরপরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা তোমার এই লেভেলের দরকারই নেই আপাতত, আমরা পরবর্তীতে এক্সট্রা সময় পেলে এগুলো করব। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি m দ্বারা প্রকাশ করে। আরেকটা রয়ে গেল আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা, হুইচ ইজ s। তবে এটা তুমি মুখস্থ করতে পারো, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান +-½ এই উপরেরটা যদি হয় +½ তাহলে যেটা ডাউনওয়ার্ডস সেটা হবে -½ এই জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যাকে +-½ দিয়ে প্রকাশ করা হয়। আশা করি এই ব্যাপারগুলো তোমরা ক্লিয়ার। চলো আমরা এর পরে দেখি কি টপিক আমাদের আছে। তাহলে এগুলো শেষ, এগুলো আর তোমাদের না পড়লেও চলবে, আমি যতটুকু করালাম ওইটুকু দেখলেই হবে। আউবাউ নীতি, এটা আমরা বেসিক কেমিস্ট্রিতে পড়িয়েছি। যাদের বেসিক কেমিস্ট্রি হয়নি তাদের জন্য আমি বেসিক কেমিস্ট্রি ক্লাসটা আবার দিয়ে দিব, তুমি সেটা করে ফেলবা। আর ইলেকট্রন বিন্যাস সেটাও আমাদের শেষ। n+l নীতি আজকে আমরা এটা করব। তো তুমি ভিডিওটাকে পজ করে তোমার কাজ হলো আগে এটা একটু মুখস্থ করে নেওয়া। n+l নীতি কি বলছে? আচ্ছা, আউবাউ নীতি গেছে না? এই যে আসেন এখান থেকে বুঝাই। আপনাকে যদি বলা হয় যে 3p তে ইলেকট্রন আগে যাবে না তোমার 4p তে ইলেকট্রন আগে যাবে, সেটা আমরা এই চার্ট করলে এখান থেকে বলতে পারি। স্যার দেখেন এইটাতে আমার প্রথমে যাচ্ছে, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, আবার এখান থেকে শুরু, তাই না? এরকম ব্যাপারগুলো। তাহলে আমি যদি এইটা করে ফেলি, এইটা যদি আমি করে ফেলি তাহলে আমি ইজিলি বলে দিতে পারবো কোনটাতে ইলেকট্রন আগে যাবে। এখন ধরো তোমার কোশ্চেন আসছে যে 5p তে ইলেকট্রন আগে যাবে না মনে করো যে 6s এ আগে যাবে, তাহলে তুমি চার্ট দেখো 5p কই, এই যে 5p, 6s কই, 6s তারপরে,
তার মানে আগে ইলেকট্রন যাবে 5p তে, পরে যাবে ইলেকট্রন 6s এ। ধরো তোমরা বললো 4d তে আগে যাবে না 5s এ আগে যাবে, চলো দেখি 5s কই, এই যে 5s, আর 4d কই, এই যে 4d। তাহলে ইলেকট্রন কিন্তু আগে 5s এ যাচ্ছে, যদিও এটা 4, তারপরও দেখো ইলেকট্রন আগে 5s এ যাচ্ছে শক্তির তারতম্যের কারণে। এবার দেখো ঝামেলাটা কই লাগবে, ঝামেলাটা লাগবে এটা এমসিকিউতে আসলে। এমসিকিউতে আসলে এই পুরোটা ড্র করে তারপর এটা বলা বেশ কষ্টসাধ্য হয়ে যাবে আমাদের জন্য। তখন আমরা যদি 1-2 সেকেন্ডে এটা সলভ করতে চাই, তাহলে আমাদের কাছে একটা উপায় আছে, সেটা হলো n+l নীতি। তাহলে চলো আমরা আগে একটু নীতিটা পড়ে আসি। হ্যাঁ, তোমরা একটা কাজ করো, দ্রুত এটা লিখে ফেলো, এই থেকে এই পর্যন্ত লিখে মুখস্থ করে ফেলো ভিডিওটা পজ করে। ওকে, আই হোপ মুখস্থ হয়ে গেছে। ক্লাসে থাকলে বলতাম কার কার হইছে, রাইজ আপ ইওর হ্যান্ড। আমি আশা করি তোমরা সবাই হাত তুলছো। চলো দেখি, কোন অরবিটালের শক্তি কত তা প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান থেকে হিসাব করা হয়। যে অরবিটালের n+l এর মান কম, দেখো যার n+l এর মান কম, সেটি নিম্ন শক্তির অরবিটাল, সেটা কম শক্তির অরবিটাল এবং ইলেকট্রন তাতেই আগে প্রবেশ করবে। চলো, ধরো প্রশ্ন আসছে 3d আর 4s এর মধ্যে ইলেকট্রন আগে কই যাবে। তাহলে আমরা এটার n+l চিন্তা করি। 3d, n এর মান আসো, সামনে যেটা দেখবা এটাই n এর মান 3। এবার l এর মান, d থেকে আসবে l, d থেকে আসবে l। আমরা জানি s এর জন্য l এর মান 0, p এর জন্য 1, d এর জন্য 2 আর f এর জন্য 3। তাহলে d এর জন্য তো তুমি মুখস্থই জানো, কত, 2, 2 কত আসলো 5। তাহলে ওর n+l এর মান 5। এবার তুমি 4s এরটা চেক করো। স্যার 4s n+l, n এর মান এই যে সামনে দেখতে পাচ্ছি 4, আর s এর জন্য তো 0, তাহলে কত আসে 4। তাহলে দেখো কোনটার মান কম আসছে, স্যার 4s এর, যার মান কম আসছে ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে। দ্যাটস ইট। সোজা না? অনেক সোজা। কিন্তু এখন তুমি যে কোনোটা পারবা, বাট একটা জায়গায় গিয়ে তুমি ঝামেলায় খাবা। দেখো এইটার এইটা যখন তুমি করতে যাবা, 3d, n এর মান কত, স্যার 3, l এর মান কত, d, d এর জন্য 2, তাহলে 2, 5, ওকে ফাইন। 4p, 4p, 4 এর 4, আর p তে কত, p এর জন্য, এই যে p এর জন্য 1। ইয়া আল্লাহ, দেখছো কি ঝামেলাটায় পড়ছি আমরা। এটারও 5, এটারও 5। এই যে এবার ব্যাখ্যায় আসো। যদি এরকম সিচুয়েশন তোমার অ্যারাইজ হয়, কিন্তু যদি দুটি অরবিটালের ক্ষেত্রে n+l এর মান সমান হয়, তবে তাদের মধ্যে যে অরবিটালের n এর মান কম, n এর মান নিম্ন বা কম, সেখানে আগে যাবে। তার মানে যদি 5-5 এরকম মিলে যায় বা 6-6 মিলে যায়, তাহলে তুমি শুধু n এর দিকে তাকাবা। ওর n কত, 3, আর ওর n কত, 4। তাহলে ইলেকট্রন আগে 3d তে যাবে, এর পরে যাবে 4p তে। এই ছিল তোমাদের n+l নিয়ম। এবার আসো দেখি আমরা যে আমরা র্যাপিড ফায়ার যে কোনো কিছু করতে পারি কিনা। ধরো তোমার বলছে যে 7p আর 6d এর মধ্যে কি অবস্থা। তাহলে 7 এর 7 আর sp এভাবে গুনবা, হাতে গুনবা, sp d f, 0 থেকে 0, 1 2 3, একদমই সোজা। তাহলে p এর জন্য কত, 1, 8 আসছে। 6d, তাহলে 6 এ 6, spd 3 মানে 2 হবে, এটাও 8। সেম সেম হয়ে গেলে যার n কম, তাহলে ইলেকট্রন আগে 6 দিতে যাবে। ধরো তোমার বললো যে আমি একটু র্যান্ডম কিছু নেই, 4p আর 5d এর মধ্যে কি অবস্থা। 4 এর 4 sp মানে 1, 5 এর 5 spd মানে 2, এটা 7, এটা 5। ও, ইলেকট্রন আগে এখানে যাবে, 4p তে যাবে। তুমি এভাবে নিজেকে নিজে প্রশ্ন করবা, দেখবা যে তুমি জাস্ট কয়েক সেকেন্ডে এই উত্তর করে ফেলতে পারতেছো। তো আই হোপ এগুলো তোমরা সব ক্লিয়ার। তো এবার চলো দেখি আমাদের কি আছে। তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটাল থাকে না কেন, এটা বাসায় পড়লেই পেরে যাবা, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। আইসোটপ কি, এটা বাচ্চা কালেই তোমাদের পড়িয়েছি, আবার একটু আলোচনা করি।
যাদের প্রোটন সংখ্যা সেম হবে কিন্তু ভর সংখ্যা এক হবে না। আমরা জানি একটা পরমাণুতে বেশ কিছু সংখ্যা আছে। কি কি স্যার? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এটাকে জেড দ্বারা প্রকাশ করে। নাম্বার 2 আছে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, এটাকে এ দ্বারা প্রকাশ করে। তো আইসোটোপের শর্ত দেখো, আইসোটোপের শর্ত হলো তোমার জেড সেম হবে। জেড সেম মানে কি স্যার? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সেম হবে, বাট ভর সংখ্যা এ এটা ভিন্ন হইতে হবে। যদি এই শর্ত মানে তাহলে তারা আইসোটোপ হবে। যেমন আমি তোমাদেরকে দেখাই। আমরা জানি এই নিচের এটাকেই আমরা প্রোটন সংখ্যা বলি, জেড। তুমি দেখো এই তিনটারই কিন্তু প্রোটন সংখ্যা সেম, কিন্তু এই উপরেটা ভর সংখ্যা, ভর সংখ্যা কি সেম না? তাহলে এরা পরস্পর আইসোটোপ। এখন তোমাকে কি কি মুখস্থ করতে হবে এখান থেকে? প্রথম হলো সংজ্ঞা, সংজ্ঞা তো হয়ে গেছে। আর আইসোটোপ মানে সমস্থানিক, হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। আর এখানে আইসো মানে কি, টপ মানে কি দেওয়া আছে, আর নিচে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো তোমরা করবা। প্রকৃতিতে হাইড্রোজেনের 3টা আইসোটোপ পাওয়া যায়, মোট পাওয়া যায় 7টা, বাট প্রকৃতিতে 3টা, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হ্যাঁ, এই যে এদের ছবি টবি এগুলো বাসায় করবা, ঠিক আছে? এবার ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ ব্যাখ্যা করো, এটা নিজে ব্যাখ্যা করবা। এবার ভারী পানি কি? আমরা জানি সাধারণ পানি হলো H2O, কিন্তু ডিউটেরিয়াম যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন যে পানি উৎপন্ন হয় তাকে বলে ভারী পানি। এটা রিসেন্ট টাইমে আসতেছে, বেশ হেভি ওয়েট একটা কোশ্চেন। এবং এটা কোথায় ব্যবহার করা হয়? এটি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। খেয়াল রাখো, ভালো অনেক ভালো প্রতিষ্ঠানগুলোতে এই টাইপের এমসিকিউ করে। আর তোমরাও যেহেতু বাংলাদেশের একটা নামি দামি প্রতিষ্ঠানে পড়ছো, তোমাদের কিন্তু এই টাইপের কোশ্চেন হতে পারে। এবার আসো, ভারী ধাতু কি? এটা রিসেন্ট টাইমে আমাদের জন্য খুবই মানে একটা হুমকির রকম হয়ে গেছে, বুঝছো? তোমরা যে যে ব্রয়লার চিকেন টিকেন খাও, এগুলোর মধ্যেই ভারী ধাতু থাকে, এই জন্য ক্যান্সার এত বেড়ে গেছে। চলো একটু দেখি কি অবস্থা। ভারী ধাতু, হেভি মেটাল বলতে সাধারণত উচ্চ পারমাণবিক ভর, আচ্ছা, যাদের পারমাণবিক ভর অনেক বেশি, উচ্চ ঘনত্বের সেই সব ধাতব মৌলকে বোঝায় যা অত্যন্ত কম মাত্রায় উপস্থিত থাকলেও পরিবেশ বা মানব দেহের জন্য বিষাক্ত, এগুলো আমাদের জন্য ক্ষতিকারক। এখন এদের মধ্যে কে কে আছে? এদের মধ্যে পারদ আছে, সীসা আছে, ক্যাডমিয়াম আছে, আর্সেনিক আছে। আর্সেনিক পানির মধ্যে থাকে, পারদ সাধারণত কোথাও থাকে না, পরিবেশে থাকে। লেড এগুলো ব্যাটারি ট্যাটারি রং টং এর মধ্যে থাকে। ক্যাডমিয়ামও ব্যাটারির মধ্যে থাকে, ঠিক আছে? আর হ্যাঁ, ক্যাডমিয়াম প্লাস্টিক শিল্পে আছে। তো এগুলো আসলে আমাদের শরীরের জন্য বেশ ক্ষতিকারক। আর এগুলো তোমাদের বোঝার জন্য দিছি, এমনি একবার রিডিং পড়বা, একেবারে দুমায়া মুখস্থ করার দরকার নাই। এবার আইসোটন, আইসোটপে কোনটা সেম স্যার? কই গেল? এই যে আইসোটপে পি সেম, প্রোটন সেম। আর আইসোটন কেমন, নিউটন নিউটন মেলে না, এটা নিউটন সেম। তাহলে নিউটন সেম হলে বাদ বাকি সব চেঞ্জ হবে। দেখো যেসব পরমাণুর নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা, ভর সংখ্যা এগুলো সব ভিন্ন ভিন্ন, তাদেরকে আইসোটন বলে। এবার তুমি এক জোড়া এক্সাম্পল মুখস্থ রাখতে পারো। হ্যাঁ, এবার আইসো বার, বার কথাটা ভর থেকে কেমন একটু মিলে মিলে অবস্থা, যাদের ভরটা সেম। ভর মানে কি আসলে? পারমাণবিক তোমার ভর বা নিউক্লিয়ন সংখ্যা যাদের মিলে যাবে। হ্যাঁ, এবার আসো আপেক্ষিক পারমাণবিক ভর, এই কথাটা একদম মুখস্থ করে ফেলো। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিলাম, একদম মুখস্থ। ওকে, আশা করি মুখস্থ হয়ে গেছে।
খাতায় লিখে মুখস্থ হয়ে গেছে, এবার বোঝানোর পালা। মাঝে মধ্যে একটু ব্রেন টেস্ট করতে হয়, এই জন্য না বুঝে মুখস্থ করার দরকার পড়ে যায়। আসো, তুমি কার্বনের ভর কি জানো? স্যার জানি, কার্বনের ভর 12। আচ্ছা, আরেকটা জিনিস জেনে নাও, এক মৌলে পদার্থ থাকে 6.023 ইন্টু 10⁻23t। এই যে তুমি 12 বলতেছো, কার্বনের ভর 12, বা আমি যদি গ্রামে বলি কার্বনের ভর 12 গ্রাম। এখন এই 12 গ্রামের মধ্যে কতগুলো কণা আছে? কয়টা কণা আছে? উত্তর এই যে এই কয়টা কণা আছে। আচ্ছা, এই সংখ্যাটা কত বড় তোমার কি মনে হয়? মানে এই সংখ্যার পরিমাণ যদি আমি মার্বেল পৃথিবীতে ছেড়ে দিই, পৃথিবী পৃষ্ঠ সব মাউন্টেন এভারেস্টের সমান হয়ে যাবে, এত বড় সংখ্যা এটা। মানে ইউ জাস্ট কান্ট ইভেন ইমাজিন যে এটা কত বড় সংখ্যা। বা আমি তোমাকে এভাবে একটু বোঝাই, 10⁻7 1 কোটি হয়ে যাবে, 10⁻8 হয়ে যাবে 10 কোটি, 10⁻9 হয়ে যাবে 100 কোটি, 10 হয়ে যাবে 1000 কোটি। এবার একটু তুমি নিজে নিজে চিন্তা করে দেখো তো এটা কত বড় সংখ্যা। আচ্ছা, এটা তাহলে অনেক বড় সংখ্যা। এবার আসো, আমরা এখানে বললাম যে 1 মোল কার্বন মানে 12 গ্রাম, আবার 1 মোলে এতটি পরমাণু আছে। তাহলে আমি এরকম একটা কথা লিখতে পারি যে, স্যার আপনি মাত্র বললেন যে 1 মোল কার্বন সমান 12 গ্রাম, আবার আপনি বলেছেন যে 1 মোলে যে কণা থাকে, 1 মোলে অণু থাকে হলো 6.023 10⁻23t অণু বা কণা, আপনি যাই বলেন, বা পরমাণু। তাহলে এখন আমি এরকম একটা লাইন লিখতে পারি, 6.023 × 10⁻23t কার্বন কণার বা কার্বন পরমাণুই লিখি আমরা, কার্বন পরমাণুর ভর সমান 12 গ্রাম। তাহলে একটি পরমাণুর ভর কত একটু বের করি। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর অবশ্যই ডিভাইডেড তুলে নিবা, 12 অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে দাও। আচ্ছা, এই নাম্বারটাকে অ্যাভোগাড্রো নাম্বার বলে, হ্যাঁ, 10⁻23। হ্যাঁ, আমার কাছে চলে আসছে মান 1.99 × 10⁻23 গ্রাম। এটা একটু পারলে মনে রাখো, না পারলেও সমস্যা নাই। এটা হলো কার্বন পরমাণুর একটি পরমাণুর ভর। এখন আমরা যখন একটা মৌলের পরমাণুর ভর নির্ণয় করি তখন একটা আদর্শ মান আছে। আমি আবার বলি, আমাদের কাছে একটা আদর্শ মান আছে। সেই আদর্শ মানটা কত? সেই আদর্শ মান হলো একটি কার্বন পরমাণুর ভর ভাগ 12। তার মানে একটা কার্বন পরমাণুর যে ভর তাকে 12 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটাই আমাদের আদর্শ মান। মুখস্থ করে নাও। আচ্ছা, তার মানে স্যার এই যে দেখেন একটা পরমাণুর ভর তো এই যে এটা মাত্র এটা বের করলাম, তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করে দিই আমরা, 1.99 × 10⁻23/12 দেখি কত আসে। হ্যাঁ, 1.66 × 10⁻24। এটাই হলো আমাদের আদর্শ মান, এটা মনে রাখেন। কার্বন পরমাণুর একটি পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশ হলো এইটা, ঠিক আছে, 12 ভাগের 1 অংশ। আবার বুঝে নাও, একটা পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশ এটা, আর এটা কি বলে? আদর্শ মান। এবার সংজ্ঞায় আসো। কোন মৌলের একটি পরমাণুর ভর, যে কোনো মৌল হতে পারে, সেই ভরটা কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের তুলনায় কত গুণ ভারী তাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। যেমন সোডিয়ামের একটা পরমাণুর ভর এত, এটা তোমার মুখস্থ করার দরকার নাই, এগুলো আমরা শিখবো কিভাবে বের করে। আর কার্বনের একটি পরমাণুর ভর এত, সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হবে এই যে সোডিয়ামের ভর ডিভাইডেড বাই কার্বনের একটি পরমাণুর ভরের এই যে 12 দিয়ে আমরা ভাগ করলাম, তাহলে আমরা কত পাইলাম? 23। তাহলে সোডিয়ামের ভর 23। কথাটা এরকম, সোডিয়ামের ভর 23 মানে কি? সোডিয়ামের ভর 23 মানে স্যার কার্বনের একটা পরমাণুর ভর
কার্বনের একটা পরমাণুর ভর কত 1.99 ইন্টু 10⁻⁻23। এটাকে 12 দিয়ে ভাগ করেন, তাহলে এই যে আদর্শ মান, এই আদর্শ মানের তুলনায় সোডিয়াম 23 গুণ ভারী। আসেন এখান থেকে বলি, তাহলে ব্যাপারটা আরো সুন্দর লাগবে আপনার। এটা আদর্শ মান। এখন হাইড্রোজেনের ভর 1, তার মানে এটাই হাইড্রোজেনের ভর। হিলিয়ামের ভর কত? হিলিয়ামের ভর হইছে 4, তার মানে হিলিয়াম এই ভরের 4 গুণ ভর বেশি। আপনি দেখেন, আপনি জানেন সালফারের ভর কত 32, তাই না? তার মানে এই ভরটাকে যদি আমি 32 দিয়ে গুণ করি, তাহলে এই সালফারের ভর চলে আসবে। বুঝতে পেরেছি? যেমন আবার বলি, ম্যাগনেসিয়ামের ভর হলো আপনি জানেন 24, তাই না? তার মানে এই যে আদর্শ মানটা আছে, এই আদর্শ মানের চেয়ে 24 গুণ বেশি ভারী ম্যাগনেসিয়াম। তাই হোপ তোমরা ক্লিয়ার। তাহলে আমরা এভাবে চাইলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি। এবার বলেছে পারমাণবিক ভরের কোনো একক থাকে না কেন? কারণ এটা একটা অনুপাত, আর অনুপাতের কোনো একক থাকে না, বা অনুপাতের এককগুলো কাটা চলে যায়। স্যার দেখাচ্ছি। যেমন দেখেন, উপরে যদি হয় 22 গ্রাম আর নিচেও যদি হয় কিছু একটা গ্রাম আর কি, ধরেন 10 গ্রাম, তাহলে গ্রাম গ্রাম তো কাটা স্যার, 22/10 2.2, কোনো একক হবে না। কিন্তু দেখেন যদি এরকম হয়, উপরে 22 এটা গ্রাম, আর মনে করেন এটা 10 সেকেন্ড সাপোজ, তাহলে এবার একক হবে 2.2 গ্রাম সেকেন্ড ইনভার্স 1। তাহলে সেম জাতীয় রাশির অনুপাত হলে সেখানে আর একক হয় না। আই হোপ ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। চলো দেখি আমাদের এর পরে কি আছে। তাহলে এই টপিকটাও আমাদের শেষ, এটার ম্যাথ আমরা পরে দেখব। আইসোটোপের শতকরা হার থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আগে একটু ব্যাখ্যা করি। ধরো তুমি ইনভেস্টিগেশন করতে গিয়ে একটা মৌল খুঁজে পাইলা যার নাম এক্স, এবং প্রকৃতিতে দেখলা এক্স এর ধরো যে 22 ভর বিশিষ্ট একটা মৌল পাওয়া যায়, যেটা ধরো 90%। আবার এক্স এর আরেকটা মৌল পাওয়া যায় যার ভর 23 এবং এটা আছে 10%। এখন তুমি এই এক্স এর ভর কত বলবা? মানে পার্সেন্টেজ থেকে শর্টকাট হলো এটার থিওরিটা, শতকরা হার বা আমি বলি পার্সেন্টেজ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। এটা কিভাবে করা যায়? তো এখানে একটা সূত্র দেওয়া আছে, সূত্রটা এইভাবে মনে না রেখে আমি বলবো তুমি এইভাবে মনে রাখো। স্যার কিভাবে বলতেছে? পার্সেন্ট ইন্টু ভর প্লাস পার্সেন্ট ইন্টু ভর, আরো থাকতে পারে, যদি এরকম আরো থাকে এগুলো হবে ডিভাইডেড বাই 100। দ্যাটস ইট। তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর একটু মুখস্থ করে নাও। গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করে? পার্সেন্ট ইন্টু ভর প্লাস পার্সেন্ট ইন্টু ভর প্লাস যতগুলো থাকে ডিভাইডেড বাই 100। চলেন আমি একটা অঙ্ক দেখাই। আমি জানি আপনি এখনো ব্যাপারটা ক্লিয়ার না, ব্যাপারটা ক্লিয়ার করি এখানে। শোনেন, এই ব্যাপারগুলো একেবারে প্র্যাকটিক্যাল ফিল করাইতে হইলে ধরেন এই একটা টপিক নিয়ে আমাকে সারাদিন বসে থাকতে হবে, যে সময়টা আমাদের কাছে নাই। আমরা যেগুলো ম্যাথমেটিক্স রিলেটেড ওটা একটু ফাস্ট করে যাওয়ার চেষ্টা করব, হ্যাঁ? তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে যে আই ওয়ান্ট টু নো মোর ডিপ অ্যাবাউট দ্যাট, সো আমি সেগুলো আরো ডিপে স্টাডি করব, হ্যাঁ? চলেন আমরা এগুলো নিয়ে আলোচনা করি। প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ আছে, একটা ক্লোরিন 35 আর একটা ক্লোরিন 37। তুমি একটা সায়েন্টিস্ট মনে করো, এবং তুমি ইনভেস্টিগেশন করতে করতে তুমি ধরো ক্লোরিনকে খুঁজে পাইছো যার ভর 35, আবার আরেকটা ক্লোরিন খুঁজে পাইছো যার ভর 37। এখন যখন আমি তোমাকে প্রশ্ন করব, আচ্ছা তুমি তো দুইটা পাইছো, কিন্তু আমি ইন জেনারেল ক্লোরিনের ভর কত নিব? এখন তুমি কি বলবা? স্যার এটা ইন জেনারেল আমি ভর কত বলবো? তোমরা অবশ্যই ইন জেনারেলটা জানো, ক্লোরিনের ভর 35.5। এটা আই হোপ সবার মুখস্থ আছে। কার কার আছে একটু হাত তোলো। হ্যাঁ, গুড, আশা করি সবারই আছে। সো আমি এখন এটার ভর কত বলবো, এটা কিভাবে পাওয়া যাবে? দেখো দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে, একেবারে সোজা। স্যার পার্সেন্টেজ কত? 75 না? তাহলে 75 ইন্টু দিবা তুমি 35 পার্সেন্ট ইন্টু ভর প্লাস, আবার এটা 25%, তাহলে 25, এটার ভর কত? 37 ডিভাইডেড বাই 100। দ্যাটস ইট।
এই তোমার 35.5 চলে আসবে। একেবারে বাচ্চাদের লেভেলের একটা অঙ্ক। ধরো আমি তোমাকে আরেকটা অঙ্ক দেখাই, তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। এইটাই দেখো না, এইটার অঙ্কটা আমরা কিভাবে করব। হ্যাঁ, গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান পার্সেন্ট কত 90 ইন্টু ভর কত 22 প্লাস পার্সেন্ট কত 10 ভর কত 23 ডিভাইডেড বাই 100, বাকিটা ক্যালকুলেটর। এতটাই সোজা। ধরো তোমার একটা মৌল দিল y, এটার ভর মনে করো যে 47, আরেকটা y, এটার ভর মনে করো যে 48, আরেকটা y, এটার ভর মনে করো 50। এখন এইটা কত পার্সেন্ট পাওয়া যায়? এটা পাওয়া যায় 40%। এইটা কত পার্সেন্ট? এটা মনে করো 20%। এটা কত পার্সেন্ট প্রশ্নে বলা নাই। প্রশ্নে বলা না থাকলেও এটা কয় পার্সেন্ট আমরা জানি। 40 আর 20 কত হয়ে গেছে? 60। তাহলে এটা আছে আর 40%। এখন এই গড় আপেক্ষিক পারমাণবিক ভর আপনি কিভাবে বের করবেন? গড় আপেক্ষিক পারমাণবিক ভর, দেখি বাচ্চারা বলো তো স্যার। ভর ইন্টু পার্সেন্ট বা পার্সেন্ট ইন্টু ভর যাই বলো, 40 ইন্টু 47 প্লাস আবার পার্সেন্ট ভর 48 আবার পার্সেন্ট ইন্টু ভর 50 ডিভাইডেড বাই 100, বাকিটা ক্যালকুলেটর। তো আশা করি তোমরা এটা আসলে এই গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে পারবা। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনটা একটু উল্টা। এবার দেখো, গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, তোমার পার্সেন্টেজ গুলো বের করতে হবে। তাহলে এটা কিভাবে করা যায়? দুইটা মৌল, আমরা তো জানি না যে কোন মৌলটা কত পার্সেন্ট আছে, জানি? আচ্ছা, জানি না। তাহলে এখন আমরা কি করব? যেহেতু আমার প্রশ্নে দুইটা মৌল বলে দিছে, আমি একটাকে তাহলে x% ধরে নিই। এটা যদি x% হয়, যেহেতু দুইটাই আছে, তাহলে আরেকটা কত হবে? 100 - x%। যে বোঝো নাই তার জন্য আরেকটা ব্যাখ্যা দিই। ধরো একটা 40% হয়ে গেছে, তাহলে আরেকটা কয় পার্সেন্ট হবে? 60% না? কারণ দুইটা মিলে তো তোমার 100 হইতে হবে, এখানে তো দুইটাই আছে। যদি তিনটা থাকতো, যেমন একটু আগে আমরা একটা এক্সাম্পল দেখেছি, তিনটা, এই যে এখানে তিনটা ছিল, তো একটা 40, একটা 20 আর একটা 40, মানে মোট কথা পার্সেন্টেজ গুলোর যোগফল 100 হতেই হবে। তাহলে আমার এখানে মৌল কয়টা স্যার? দুইটা। তাহলে দুইটা মৌল যদি হয় আর আমাকে যদি পার্সেন্ট বের করতে হয়, আমি এটা x% ধরে নিলাম, তাহলে এটা হবে 100 - x%। আর এটা কি? গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি, এই যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এটা পাওয়া যাবে এইভাবে। স্যার এই যে পার্সেন্ট, স্যার পার্সেন্ট ইন্টু এই যে স্যার ভর, আবার স্যার এই যে পার্সেন্ট, এই যে এটা পার্সেন্ট, 100 - x, এই যে ভর স্যার 65 ডিভাইডেড বাই 100। আপনি ভালো করে লাইনটার দিকে দেখেন, আপনার শুধু x আননোন। এখান থেকে মারামারি করবেন, মারামারি করলে আপনি x এর মান পেয়ে যাবেন। মারামারি কি? এই যে আর গুণ করো, x গুণ করো, পরে x এর মান বের করে ফেলো। তো আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। চলো এবার পরে আইসোটপের ব্যবহার লেখো। এই যে আইসোটপ পড়লাম, অঙ্ক টঙ্ক করলাম, এর কাজ কি? অনেক কাজ স্যার, এবং অ্যাটলিস্ট 1 MCQ। এর মানে বোঝেন? এর মানে আপনার এসএসসি বোর্ড এক্সামে স্যার একটা MCQ আসবেই। আপনার স্কুল এক্সামে যে কেউ কমন ফেলতে পারে, যে প্রশ্ন করছে সেই তো বলে দিতে পারবে, কিন্তু বোর্ড কোশ্চেন কেউ কমন ফেলতে পারবে? হ্যাঁ, বোর্ড কোশ্চেনে আপনাকে কেউ নির্দেশনা দিতে পারবে যে তুমি এটা এটা করলে তুমি মাস্ট কমন পেয়ে যাবা। এর বাইরে কোনোদিনই প্রশ্ন হওয়া সম্ভব না। তা আপনি রোগ নির্ণয়ে কোনটা কোনটা ব্যবহার করে এটা সুন্দর মতো পড়বেন, এখানে বোঝানোর কিচ্ছু নাই। আর এই যে দেখেন বোল্ড করে দেওয়া আছে, আপনাদের শীটেও বোল্ড করে দেওয়া আছে। তো এই বোল্ড করাগুলোই আসলে MCQ। হ্যাঁ, তাহলে এটা পড়ে ফেলবেন। এবার আসেন গুরুত্বপূর্ণ সৃজনশীল। তো সবগুলো সৃজনশীল আপনারা বাসায় পড়বেন এবং বইয়ের শেষে আপনাদের MCQ দেওয়া আছে, সেগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটা আপনাদের বইয়ে দেওয়া আছে, আমার এই পিডিএফটাতে MCQ অ্যাড করা নাই। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। সো এই ছিল আজকের ক্লাস।
আমি যদিও আরো অনেকগুলো ক্লাস দিতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আর হয়ে উঠলো না। তোমরা এই দুটো অধ্যায় একদম ডিটেলসে শেষ করো, ঠিক আছে? এরপরে দেখি আমি ফিজিক্সের একটা ক্লাস এবং কেমিস্ট্রি আর একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। ততদিন সবাই ভালো থাকো, তোমাদের জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা। ইনশাআল্লাহ দেখা হবে ঈদের পরে। আনটিল আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।